এক ছোট্ট নদী, যার পাশে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, যেই শিবলিঙ্গের সঙ্গে জড়িয়ে রয়েছে নদিয়া রাজবাড়ির সম্পর্ক, যেখানে আপনি খুব ভক্তি ভরে পুজো দিতে পারবেন। পাশেই রয়েছে এক সুন্দর রিসর্ট, যেই রিসর্টে রয়েছে বিভিন্ন ধরনের সব কটেজ, যেখানে রয়েছে অসংখ্য ফুলের সমাহার, যেখানে প্রজাপতিরা নিজের মতো করে খেলে বেড়ায়। রয়েছে অনেক শাকসবজির গাছ, যা একেবারে সরাসরি আপনার পাতে আপনারা খেতে পারবেন, যেখানে সন্ধে নামলে আরও রঙিন হয়ে যায় জীবনযাপন। খেতে পারবেন বারবিকিউ চিকেন থেকে করতে পারবেন ক্যাম্পফায়ার। এই রিসর্টকে কেন্দ্র করে ঘুরে নিতে পারবেন ভারত বাংলাদেশের ঐতিহাসিক এক নিদর্শন, ভারত বাংলাদেশ বর্ডার। তাছাড়া নদিয়ার কিছু স্থানে 15ই আগস্টের পরিবর্তে হয় 18ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন। কেন হয় এই আলাদা দিনে স্বাধীনতা দিবস উদযাপন? হয় বাইচ প্রতিযোগিতা। কোথায় এই রিসর্ট, কিভাবে যাবেন, কতই বা খরচাপাতি, কিভাবে বুকিং করবেন, যাবতীয় তথ্য ইতিহাস সব কিছু নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশনের আজকের এই নিবেদন। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। এখন দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে যাব আমরা নদিয়াতে। নদিয়ায় থাকবো এক অনন্য সুন্দর রিসর্টে, যেই রিসর্ট চূর্ণী নদীর ধারে অবস্থিত, যেখানে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহৎ শিবলিঙ্গ। আর নদিয়ার কিছু জায়গায় 15ই আগস্টের বদলে 18ই আগস্ট হয় স্বাধীনতা দিবস। এই যাবতীয় কেন হয়, কি তার ইতিহাস, আর তার সঙ্গে শিবলিঙ্গ, অনন্য সুন্দর রিসর্ট আর চূর্ণী নদী, এইসব দেখার জন্য আমরা এখন যাচ্ছি 9:58 শিয়ালদা গেদে লোকাল করে। আমরা যাব আজ মাঝদিয়া স্টেশন। ভাড়া নিয়েছে 25 টাকা। সময় লাগবে বেশ কিছুক্ষণ। চলুন, ঘড়িতে প্রায় সময় হয়ে গেছে ট্রেন ছাড়ার। নির্দিষ্ট সময় ট্রেন ছেড়ে দিল। গ্রাম বাংলার দৃশ্য, খাল, বিল, নদী, নালা দেখতে দেখতে মাত্র 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম মাঝদিয়া স্টেশনে। মাঝদিয়া স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে রয়েছে টোটো এবং অটো স্ট্যান্ড। আপনাদের ধরতে হবে টোটো। টোটো ধরে বলতে হবে আপনারা যাবেন শিবনিবাস। শিবনিবাস যাওয়ার জন্য চূর্ণী নদী পেরোতে হবে। সময় লাগবে মাত্র 10 থেকে 15 মিনিট। ভাড়া নিয়েছিল মাত্র 15 টাকা। আমাদের টোটো এসে থামলো একেবারে চূর্ণী নদীর পাড়ে। টোটো থেকে নেমে কিছুটা এগোলেই সামনে দেখতে পাবেন নদীর ওপরে বড় একটি বাঁশের সাঁকো। এই সাঁকো পার হওয়ার জন্য আপনাকে দিতে হবে 3 টাকা জনপ্রতি। তবে সাঁকো পার হতে কিন্তু বেশ অন্য অভিজ্ঞতা। চূর্ণী নদী বর্ষাকালে জলে টইটুম্বুর। তার উপর দিয়ে হেঁটে পার করে আমি চলে আসলাম শিবনিবাসে। চূর্ণী নদীর লাগোয়া চূর্ণী রিসর্ট অ্যান্ড পার্ক। আম বাগানে চারদিকে ছাওয়া, তার মাঝখানেই চূর্ণী রিসর্ট। চূর্ণী রিসর্টে আসার সাথে সাথে পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্কস। কিসের ওয়েলকাম ড্রিঙ্কস বলছি? পুদিনা পাতা অরেঞ্জের ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে প্রবেশ করছি চূর্ণী রিসর্টে। এখানে সারি সারি পরপর রয়েছে বিভিন্ন ধরনের কটেজ। কটেজের সামনে ডেকোরেশনও অনবদ্য। আমরা প্রথমে আপনাদের দেখিয়ে দিই একটি 4 বেডেড কটেজ। কটেজের ভেতরে আমি প্রবেশ করছি। রয়েছে 2টি বড় বড় ডবল বেডেড খাট। ইন্টেরিয়ার যথেষ্ট সুন্দর, জামিন রায়ের পেন্টিং কলকা করা। আর সঙ্গে অবশ্যই রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট। এই রুম সত্যি অনবদ্য। যারা ছোট গ্রুপে আসবেন তারা এই রুম বুক করুন। এই রুমকে পাশে ফেলে আর একটু সামনের দিকে এগিয়ে গেলে রয়েছে বেশ কয়েকটি পর পর বসার জায়গা, যেখানে আপনাদের সময় অনেকটা কেটে যাবে। তাছাড়া আপনাদের সঙ্গে যদি বাচ্চারা থাকে তাদের জন্য রয়েছে বেশ কয়েকটি রাইডও।
তাছাড়াও চূর্ণী রিসর্টে রয়েছে বেশ কয়েকটি ডবল বেডেড কটেজ। সেরকমই এক ডবল বেডেড কটেজে আমি প্রবেশ করছি। রুমটা যথেষ্ট স্পেসিয়াস, রয়েছে ডবল বেডেড খাট, ওয়ার্ড্রপ, এসি থেকে আরও বাকি আনুষঙ্গিক আসবাবপত্র, আর অবশ্যই সঙ্গে রয়েছে এক অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট, যা বিশাল বড়। কলকাতা থেকে এসে আপনাদের পুরো চূর্ণী রিসর্টটা ঘুরে দেখালাম। এবার দেখাবো ওনাদের বাগান। চারদিকে হয়ে রয়েছে অসংখ্য ফুলের সমাহার, আর সেই সব ফুলের ওপরে রং বেরঙের প্রজাপতিরা খেলে বেড়াচ্ছে। এই দৃশ্য বড়ই মধুর। ফুলের বাগানের পরেই রয়েছে সবজি বাগান, যেখানে হয়ে রয়েছে বিভিন্ন ধরনের শাক। গাছে গাছে হয়ে রয়েছে বেগুন, পটল, ঢেঁড়স, ঝিঙে থেকে আরও অনেক কিছু। বেশ ভালো লাগলো এই দৃশ্য দেখতে। গাছে গাছে হয়ে রয়েছে প্রচুর মৌসুম্বি। এই সব দেখে দেখা পেলাম শিবনিবাসের। তারপর এখন একটু বিশ্রাম, কারণ ফ্রেশ হয়ে করতে যেতে হবে লাঞ্চ। আমাদের কটেজ থেকে বেরিয়ে আমবাগানের মধ্যে দিয়ে যাচ্ছিলাম লাঞ্চ করতে। রাশি রাশি আম গাছ, তার উপর দিয়ে সূর্যের আলো মাঝে মাঝে দেখা যাচ্ছে, আবার মাঝে মাঝে সূর্যি মামা লুকিয়ে পড়ছে। বেশ ভালো লাগছিল। সেই সব দেখতে দেখতে চলে এলাম লাঞ্চ করতে। চূর্ণী নদীর তীরে চূর্ণী রিসর্ট আপনাদের ঘুরে দেখালাম। একদিকে নদীর পাড় আর অন্যদিকে ঐতিহাসিক শিব মন্দির। আর আপনাদের পুরো রিসর্ট ঘুরিয়ে এখন সময় হয়ে গেছে মধ্যাহ্নভোজের। মধ্যাহ্নভোজে কি কি আছে এক ঝলক আপনাদের দেখিয়ে দিই। রয়েছে গরম গরম ভাত, রয়েছে পাঁচমিশালি শাক এবং বেগুন ভাজা। আপনাদের এই যে পাঁচমিশালি শাক, বেগুন ভাজা, এগুলো কিন্তু এখানকার মানে একেবারে অর্গানিক গাছপালা কিন্তু আপনাদের দেখিয়েছি। তাছাড়া রয়েছে কি, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে চুনো মাছ মানে মৌরলা মাছের ঝাল, এখানে রয়েছে মাছের ঝোল, রয়েছে চাটনি, দই, মিষ্টি, তাছাড়া স্যালাড এবং পাঁপড় তো রয়েছেই। এবারে বাড়ির তৈরি সব কিছু একেবারে অর্গানিক, সার ছাড়া যাবতীয় রান্না এবং যাবতীয় সবজি চাষ এবং তার রান্না। তাই আমি শুরু করছি একেবারে শাক দিয়ে, পাঁচমিশালি শাক। একটু খেয়ে দেখি। খুব ভালো, খুব মিষ্টি, সত্যিই মিষ্টি। আর এই হচ্ছে মৌরলা মাছের ঝাল। এই দেখুন মৌরলা মাছ, একদম পুচকি পুচকি মৌরলা মাছ। খুব ভালো। আর যেটা না দেখালেই নয়, সেটা হচ্ছে কাতলা মাছ। দেখুন কত বড় কাতলা মাছ, টপ টপ করে ঝোল পড়ছে। তো এই সব খেতে তো বেশ কিছুক্ষণ সময় লাগবে। এই দিয়ে একটুখানি বিশ্রাম নিয়ে নেব। আর তারপরে এখান থেকে মাত্র 3 থেকে 4 কিলোমিটার দূরে রয়েছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। সেই বর্ডার দেখতে যাব, মন্দিরে প্রবেশ করব এবং ছোবো চূর্ণী নদীকে। বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম রিসর্ট থেকে। চূর্ণী রিসর্টকে বলে রাখলে ওনারা আগে থেকে গাড়ি অ্যারেঞ্জ করে দেবেন। আমাদের গাড়ি নির্দিষ্ট সময়ে চলে আসলো। গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম আশেপাশে বেশ কয়েকটি ঐতিহাসিক স্থান ঘুরব বলে। আমাদের রিসর্টের পাশেই রয়েছে শিবনিবাস, এশিয়ার দ্বিতীয় বৃহৎ শিবলিঙ্গ। তাকে পাশে ফেলে এগিয়ে চললাম চূর্ণী নদীকে সাক্ষী রেখে আরও সামনের দিকে। আমাদের গেদে বা নদীয়ার এই দিকটা একেবারে বাংলাদেশ লাগোয়া। রয়েছে আন্তর্জাতিক সীমানা, মানে কাঁটা তারের বেড়া, যেই কাঁটা তার দুই দেশকে আলাদা করেছে। আমাদের গাড়ি এসে থামলো ধরমপুর চেকপোস্টের সামনে। একদিকে ভারতবর্ষ, অন্যদিকে বাংলাদেশ। এই রাস্তায় হাঁটতে হাঁটতে মন কেন জানি উদাসীন হয়ে যাচ্ছিল। একই আকাশ, একই বাতাস, একই গাছপালা, তবুও কাঁটা তারের এপারে অন্য, ওপারে অন্য। ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা দেখে আবারও উঠে পড়লাম গাড়িতে। এখন আমরা যাব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির অর্থাৎ শিবনিবাস ঘুরতে। জানাবো তার এক
অনন্য ইতিহাস। আমাদের গাড়ি এসে দাঁড়ালো শিবের নিবাস শিবনিবাসে। কথায় বলে শিবনিবাস দর্শনে কাশীর পূর্ণতা লাভ হয়। প্রবাদ আছে, শিবনিবাসী তুল্য কাশী, ধন্য নদী কঙ্কনা, ওপরে বাজে দেবঘড়ি, নিচেতে ঠনঠনা। আজ থেকে প্রায় 260 বছর আগে মহারাজা কৃষ্ণচন্দ্র বাংলার বর্গী আক্রমণের সময় তার রাজধানী কৃষ্ণনগর থেকে এখানে সরিয়ে আনেন এবং শিবের নামে নামকরণ করেন শিবনিবাস। এখানে তিনি এক সুন্দর রাজপ্রাসাদ ও কয়েকটি মন্দির প্রতিষ্ঠা করেন। তার মধ্যে এখন মাত্র 3টি মন্দির অবশিষ্ট আছে। এখানকার প্রথম দেবালয়টি রাজরাজেশ্বর শিব মন্দির নামে পরিচিত। সাধারণের কাছে যা বুড়ো শিবের মন্দির নামে অভিহিত। প্রতিষ্ঠাকাল 1754 খ্রিস্টাব্দ। পূর্ব ভারতের সবচেয়ে বড় 9 ফুট কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ এখানে নিত্য পূজিত। উঁচু ভিত্তিবেদির ওপর স্থাপিত অষ্টকোণ প্রচ্ছদের এই মন্দিরের শীর্ষদেশ ছত্রাকার। খাড়া দেওয়ালের প্রতিটি কোণে মিনার আকৃতির 8টি সরু থাম। রাজরাজেশ্বর শিব মন্দির পাশেই রয়েছে রাজ্ঞীশ্বর শিব মন্দির, যা উঁচু ভিত্তিবেদির ওপর স্থাপিত বর্গাকার প্রচ্ছদের 4 চালাযুক্ত মন্দির। প্রতিষ্ঠাকাল 1762 খ্রিস্টাব্দ। মন্দিরে একটি প্রতিষ্ঠা ফলক রয়েছে। এই মন্দিরের শিবলিঙ্গ প্রথম মন্দিরের চেয়ে কিছুটা ছোট, উচ্চতা 7.5 ফুট। 2 শিব মন্দিরের পাশেই রয়েছে রাম সীতার মন্দির। মন্দিরটি উঁচু ভিত্তিবেদির ওপর স্থাপিত, আংশিক দালান আকারের কোঠরের ওপর একটি শিখর স্থাপিত, যা অনেকটা বর্গক্ষেত্রাকার। প্রতিষ্ঠাকাল 1762 খ্রিস্টাব্দ। আমি এখন পেয়ে গেছি রাম সীতা বা সীতারাম মন্দিরের খুব আপনজনকে। উনার মুখ থেকেই শুনবো এই মন্দিরের ইতিহাস। যখন নদিয়াধিরাজ কৃষ্ণচন্দ্র শুনলেন যে চারিদিকে বর্গী আক্রমণ শুরু হয়েছে, তখন ওনার পরিবারকে নিয়ে চিন্তায় পড়ে গেলেন। তখন ওনার যে উপদেষ্টা মণ্ডলী তারা বললেন যে অখ্যাত একটা জায়গা আছে, গ্রাম, সেখানে আপনার গেলে ভালো হয়। আপনি একবার সেখানেও গিয়েওছিলেন একটা ডাকাতকে দমন করার জন্য, সেইখানে যদি যান তাহলে হয়তো কিছুটা বিপদ থাকবেন। এবার তার কথা মতো এখানে এসে গেলেন। রাজা এলেই তো এমনি আসেন না, তার সহচর সবাই এখানে এসেছিলেন। এখানে অট্টালিকা হয়েছিল, অট্টালিকা মানে রাজ অট্টালিকা, সেসব এখানে থাকলেন। এবং এখানে এসে আবার উপদেষ্টা উনি বললেন যে আপনি যার ভয়ে নদিয়ার রাজবাড়ি ছেড়ে এই অখ্যাত গ্রামে এসেছেন, তারা হচ্ছে বর্গী, তাদের একটা মারাঠা, তাদের ইষ্টদেবতা শিব। সুতরাং যদি এখানে শিবের মূর্তি করেন বা মন্দির করেন তাহলে হয়তো আঘাত হানবে না। সেই মতো বেনারস থেকে বড় বড় কোষ্ঠী পাথরের চা এনে ভাস্কর দিয়ে এখানেই প্রতিষ্ঠা করলেন। এখন যিনি আছেন এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহৎ রাজরাজেশ্বর শিবলিঙ্গ। এটা উচ্চতায় হচ্ছে মেঝে থেকে 9 ফিট এবং ওনার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 26 ফুট। আচ্ছা, এবারে এটা প্রতিষ্ঠা হলো এবং আমরা জানি যে ভৈমী একাদশী তিথিতে এটাকে ওখানে প্রতিষ্ঠা হলো, মন্দির প্রতিষ্ঠা হলো। এবং উনি একটা এখানে যজ্ঞ করেছিলেন, বাজপেয়ী যজ্ঞ, যেটা অশ্বমেধ যজ্ঞ সমান সমান। আচ্ছা, অশ্বটা ছাড়া হয় না, অশ্ব ছাড়া তো লড়াই করার জন্যে। এদের সমস্ত দেশের রাজাদের এনে এখানে আমন্ত্রণ জেনে অনুষ্ঠানটা হলো। তারপরে ওনার দ্বিতীয় মহর্ষি, এটা প্রথম মহর্ষির নামে হলো, দ্বিতীয় মহর্ষির আবদারে আর একটা শিব করলেন 7 বছর পর। সেটা পাশেই আছেন, তার নাম রাজ্ঞীশ্বর। সেখানেও সিঁড়ি দিয়ে উঠে জল দিতে হয় এবং 7 ফিট উচ্চতা আর 16 ফিট ব্যাসার্ধ গৌরীপট্টা। সেই বছরেই উনি এই রাম সীতা মন্দির আমরা যেটা বসে আছি এটা প্রতিষ্ঠা করলেন ওনার মঙ্গলের জন্য। আগেরগুলো ওনার মঙ্গলের জন্য করেছিলেন, সব রানীদের মঙ্গলের জন্যে, দেশের মঙ্গলের জন্যে। এই হচ্ছে আপনার ছোট্ট করে একটা ইতিহাস। এই মন্দিরের উচ্চতা হচ্ছে গ্রাউন্ড থেকে মাথায় 120 ফুট বড় যে শিব। আচ্ছা, তারপর যে শিবটা সেটা হচ্ছে 90 ফুট। আর আমরা রাম সীতা মন্দিরে বসে আছি এটা হচ্ছে 70 ফিট। এটা যখন রিপেয়ারিং হয় আমরা মেপে রাখি। আচ্ছা, এটা সবাই তো আসেন করার জন্যে। এভাবে তো নদীর স্রোত অনেক বয়ে গিয়েছে। রাজা এখান থেকে চলে গেলেন,
আবার কৃষ্ণনগরে গেলেন এবং এখানে সেই থেকেই পুজো আর্চা হচ্ছে। দিন দিন তো ভক্তমণ্ডলীও বাড়ছে। কদিন আগে শ্রাবণী মেলা হয়ে গেল, প্রচুর লোকের ভক্তের আগমন হয়েছিল এবং আমাদের নদিয়া পুলিশ, কৃষ্ণনগর পুলিশের তত্ত্বাবধানে, কৃষ্ণগঞ্জ থানার সহযোগিতায় সুন্দরভাবে পুজো অর্চনা হলো। সবাই পুজো দিতে পারেন। এখানে নবদ্বীপ ধাম থেকে জল নিয়ে আসে হেঁটে হাঁটা পথে 24 মাইল। এই হচ্ছে ছোট্ট ইতিহাস। এখনও পূজিত হচ্ছেন, উনি পুজো করাচ্ছেন, আমাদের কারোর হাত নেই। একদমই যা করাচ্ছেন উনি করাচ্ছেন। নমস্কার। স্বপন ভট্টাচার্য, পুরোহিত শ্রীনিবাস মন্দির। গল্প করতে করতে বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসলো, আর আমিও ফিরে এলাম আমাদের রাতের আস্তানা চূর্ণী রিসর্টে। রঙিন আলোয় এখন সেজেছে চূর্ণী রিসর্ট। বেশ মায়াবী লাগছে এখন চূর্ণী রিসর্টে। আলো আঁধারি পরিবেশে চূর্ণী রিসর্ট সত্যি অনন্য। সেই সকালবেলা বসার জায়গাগুলো এখন আরও সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে মায়াবী। রাতের অন্ধকারের চূর্ণী রিসর্ট একেবারে মায়াময়। ঝিঝি পোকার ডাক, পেছনে ঐতিহাসিক মন্দির, পাশে বাংলাদেশ বর্ডার। এ এক অদ্ভুত কম্বিনেশন। আর এখন সন্ধেবেলায় আমার হাতে চলে এসছে গরম গরম পাকোড়া আর স্যালাড। চা আসছে, টেস্ট করে দেখে চিকেন পাকোড়া। এখানে দিদিরা রান্না করে, তাদের হাতের রান্না কিন্তু সত্যিই অসাধারণ। চিকেন পাকোড়া, তারপরে চা, এই সব খেতে খেতে সময় হয়ে গেছে ক্যাম্পফায়ারের। শীতকালে যারা আসবেন নদীর পাড়ে, এই ক্যাম্পফায়ার সত্যি ভালো লাগবে। আর ইচ্ছে হলে খেয়ে নিতে পারেন বারবিকিউ চিকেনও। নদিয়ার রাজপরিবারের ইতিহাস কিন্তু বহু প্রাচীন, তাই সন্ধেবেলা নদিয়া রাজপরিবারের ইতিহাস সম্পর্কে একটুখানি পড়াশোনা করে নিলাম, কারণ কাল রয়েছে এক বিশেষ দিন। দেখতে দেখতে রাত গভীর হয়ে এলো চূর্ণী রিসর্টে। এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এত কিছু আপনাদের দেখিয়েছি। সন্ধেবেলায় বই পড়ে বারবিকিউ, ইচ্ছে হলে আপনারা করতেও পারেন ক্যাম্পফায়ার, এই সব করে এখন সময় হয়ে গেছে ডিনারে একদম যা ডিনার হয়, হাত রুটি, গরম গরম হাত রুটি, রয়েছে চিকেন কষা এবং এখানে রয়েছে একটি ভেজিটেবলস। আমি এখন একটুখানি সকালবেলার রান্না আপনাদের দেখিয়েছি, এখন একটুখানি টেস্ট করে দেখাই। এই পটলও কিন্তু সকালবেলা আমি আপনাদের দেখিয়েছি, পটল। খুব ভালো, সত্যিই খুব ভালো। আর এই হচ্ছে চিকেন, আমি একটু খেয়ে বলছি। খুব সুন্দর টেস্ট। তো আমরা আপাতত এখন ডিনার করে ঘুমিয়ে পড়ব। কাল সকালবেলা নতুন দিন, স্বাধীনতা দিবস। নতুন দিনের শুভারম্ভ। আজ 18ই আগস্ট, তাই সকাল সকাল চা খেয়ে চলে আসলাম স্কুল মাঠে। শুরু হয়ে গেছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। আমরা এখন পেয়ে গেছি কৃষ্ণনগরের রানীমাকে। নমস্কার রানীমা। আজকে এই বিশেষ দিন, আজ 18ই আগস্ট, তো আপনি যদি আজকে বিশেষ দিনের ইতিহাস একটু বলতেন সবাইকে, আমরা তাহলে খুব উপকৃত হতাম। দেখুন, প্রথমেই আমি সবাইকে বলছি শুভেচ্ছা জানাচ্ছি এই দিনের, অভিনন্দন, প্রীতি। এবং আজকের দিনে দাঁড়িয়ে 2024-এ লোক মানুষকে সচেতনতা ভীষণ দরকার। তো এই দিন 1947 সাল, এতটা বছর, 78 বছর পিছিয়ে গিয়ে বলতে হবে যে দেখুন, আমরা অনেকেই জানি না যে সবাই ভাবে 15th অগস্ট হচ্ছে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স ডে। তা নয়, ইন্ডিয়া মেজরিটি ইন্ডিপেন্ডেন্স ডে নিশ্চয়ই, কিন্তু নদিয়া
ইন্ডিপেন্ডেন্স ডে হচ্ছে 18th অগস্ট। যদি জিজ্ঞেস করেন কেন, কারণ যখন দেশ ভাগ হয় তখন কিন্তু নদিয়া পূর্ব পাকিস্তান, তখন এখন বাংলাদেশ চলে গিয়েছিল। আর আজকে একটুখানি নিজের কথা অ্যাড করছি যে যদি আজকে সেইটা থাকতো, আজকে আমরা বাংলাদেশি হতাম। তো সেই জন্যে আমার অনেক অনেক সশ্রদ্ধ প্রণাম আমারই দিদি শাশুড়ি মহানদী জ্যোতির্ময়ী। উনি স্যার রাডক্লিফের সঙ্গে কথা বলেছিলেন, লর্ড মাউন্টব্যাটেনের সঙ্গে কথা বলেছিলেন, নিয়ে এই বাংলাকে কিন্তু আবার ভারতবর্ষে ফিরিয়ে এনেছেন এবং তখনই কিন্তু আমাদের জাতীয় পতাকা উঠেছে এবং সেটা ছিল রাত 12টায়। তো সেই করে এইটা একটা সংক্ষিপ্ত হিস্ট্রি। তো আমি সেই থেকে জানার পর থেকে আমি নিজে এত গর্বিত যে আমি 18ই অগস্ট ছাড়া ভাবতে পারি না। একদমই কারণ এখনকার দিনের মেয়েরা অনেক এম্পাওয়ার্ড বা অনেক এডুকেটেড, তখনকার দিনের মহিলা তিনি যে এত সাহস দেখিয়েছেন বা এতটা উদ্দীপনা নিয়ে করেছেন, সেটাই একটা মানে প্রণাম। অসংখ্য ধন্যবাদ রানীমা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ সবাইকে, জানাই আমাদের আন্তরিক আন্তরিক ভালোবাসা। এরকম অনন্য এক স্বাধীনতা দিবস উদযাপন দেখে সত্যিই মন্ত্রমুগ্ধকর। আদিবাসী নৃত্য পতাকা উত্তোলনের পরে শুরু হলো বাইচ প্রতিযোগিতা। এখানকার বাইচ প্রতিযোগিতা সাধারণত মহিলারাই উদযাপন করেন বা মহিলারাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, তবে এবারে আকাশ মেঘলা, তাই পুরুষেরাই অংশগ্রহণ করলেন বাইচ প্রতিযোগিতায়। পুরো অনুষ্ঠান দেখে শ্রীনিবাসকে দর্শন করে আবারও এগিয়ে গেলাম চূর্ণী রিসর্টে। আমরা এখন পেয়ে গেছি চূর্ণী রিসর্টের খুব আপনজনকে। নমস্কার দাদা, আপনারা এখানে আসলে উনাকে অবশ্যই পাবেন। তো উনার কথাগুলো আমি ওনার থেকে জেনে নিয়েছি, আমি সেই তথ্যগুলো আপনাদের দিয়ে দিয়েছি। আমরা যেই রুমে থাকছি, যেটা ডবল বেডেড রুম কটেজ, সেই কটেজের ভাড়া হচ্ছে 2500 টাকা, শুধু কটেজের ভাড়া। আর যেই 4 বেডেড রুমটা দেখলাম, বড় 4 বেডেড রুম, সেই রুমের ভাড়া হচ্ছে 3500 টাকা। এটা হচ্ছে রুমের ভাড়া। এবার ফুড, আমরা গতকাল থেকে যা যা ধরনের খাবার খেয়েছি, লাঞ্চ বলুন, সন্ধ্যেবেলার স্ন্যাক্স বলুন, ডিনার বলুন, আর সকালের ব্রেকফাস্ট একটু পরে করব, তো সেই ব্রেকফাস্ট, এই যে এত কিছু, সব কিছু কিন্তু মাত্র 700 টাকা। তাতে চিকেনও পাচ্ছেন, ফিশও পাচ্ছেন, যাবতীয় সব কিছু আছে, ডিম তো আছে, মিষ্টি আছে। আর যদি এইটাই আপনারা ভাবেন যে না আমি মাটন খাবো, তাহলে আপনাকে দিতে হবে 900 টাকা প্রতিজনের। খাওয়াটা কিন্তু প্রতিজনের, রুম অ্যাজ এ হোল আলাদা ভাড়া। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কথা, এই যে আমরা সাইট সিন করলাম, সব কিছু কিন্তু দাদারা অ্যারেঞ্জ করে দেবেন। ওই জন্যই দাদাকে রাখা, যদি আপনারা দাদাকে ভালো করে দেখে রাখুন, আসলে দাদাকেই কিন্তু পাবেন। এবং সাইট সিনে আপনারা কিন্তু কৃষ্ণনগর, নবদ্বীপ, মায়াপুর এইগুলো দেখতেই পারেন, ঘুরনি। তাছাড়া আমরা যা যা দেখেছি সেই সব তো দেখতে পাবেনই পাবেন। যে কোনো গাড়ি দাদা অ্যারেঞ্জ করে দেবেন। যদি বারবিকিউ করার ইচ্ছা হয়, বারবিকিউ খেতে ইচ্ছা করে, সেটাও কিন্তু দাদা অ্যারেঞ্জ করে দেবেন সুলভ মূল্যে। বাজারে যেরকম দাম থাকে সেই অনুযায়ী দাম কিন্তু নেওয়া হবে। এবার সেকেন্ড যে প্রশ্নটা থাকে, কি করে চূর্ণী রিসর্ট বুক করবেন। চূর্ণী রিসর্ট বুক করার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটেও দেখতে পারেন যাবতীয় ডিটেলস। আর যে বুকিং করবেন, সেই বুকিং নাম্বারও কিন্তু আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাহলে এই নাম্বারে অবশ্যই বুকিং করে নিন চূর্ণী রিসর্ট। কলকাতার এত কাছে, এত সুন্দর ইতিহাস, এই দিকে শিব মন্দির, চূর্ণী নদী, আর এত কিছু, সব কিছু কিন্তু এবার আপনাদের অপেক্ষায়। এখন সময় হয়ে গেছে কলকাতা ফেরার। কলকাতায় যেতে যেতে অনেক কিছু স্মৃতি সঙ্গে করে নিয়ে যাব। আপনাদের সবই দেখালাম, জানালাম কি করে বুকিং করবেন। এখন ব্রেকফাস্ট করে, যদিও ব্রেকফাস্ট আজকে একটু দেরি হয়ে গেছে আমাদের। ব্রেকফাস্টে রয়েছে দেখুন গরম গরম লুচি, রয়েছে একটি ডিম সেদ্ধ, রয়েছে সুন্দর এটা হচ্ছে ছোলার ডালের একটি তরকারি, আর রয়েছে রসগোল্লা।
এই সব খেয়ে আমরা রওনা দিচ্ছি কলকাতা। আপনারা অবশ্যই নিজের প্রিয়জনের সাথে চলে আসুন এই চিউনি রিসর্টে। সত্যি বলছি, আধ্যাত্মিকতা, প্রকৃতি সব কিছু নিয়ে মুগ্ধতা দীর্ঘদিন মনে থাকবে। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে চিউনি রিসর্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবেন আপনাদেরই প্রিয় চ্যানেল ট্যুরিস্ট ডেস্টিনেশন।